সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব সাম্প্রতিক বিষয় নিয়ে। আর এই জন্য আমার স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর আ.ম. শ. আরিফিন সিদ্দিকী, ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন ডক্টর অরূপরত চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। আপনাকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আমরা জানি যে এটি একটি বাংলা ভাষার মাস এবং এই মাস জুড়েই অনেক রকম আলোচনা রয়েছে। আমরা সেগুলো নিয়েই আমি ফিরতে চাই ডক্টর আরিফিন সিদ্দিকী আপনার কাছে। যে বাংলা ভাষার মাস, আমরা জানি যে 1952 সালে কিভাবে বাংলাদেশের দামাল ছেলেরা এই ভাষাটাকে কেড়ে নিয়ে এসেছিল। এই ভাষার এই মাসটাকে এখন কিন্তু আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে পালন করা হয়। 21শে ফেব্রুয়ারি এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধতা নাই, এটি পেরিয়ে এখন বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের গর্বের বিষয়, অহংকারের বিষয় যে আমাদের এই দেশের মানুষ তাদের নিজেদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। 52 সেই 21শে ফেব্রুয়ারির যে ঘটনা, নিজের মাতৃভাষার সম্মান মর্যাদা রক্ষার জন্য সেই ভাষাভাষী মানুষের জীবন দেয়া, এটি পৃথিবীতে প্রথম দৃষ্টান্ত যে ভাষার জন্য মানুষ জীবন দেয়, জীবন দিতে পারে। এবং তারই ধারাবাহিকতায় আমরা জানি যে এই দেশের ইতিহাস কীভাবে এগিয়ে গেছে। আমাদের এই রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু, এবং সেই আন্দোলনের একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র নেতা। 1948 সালের 11ই মার্চ তারিখে তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাথমিক যে আন্দোলন সেটি গড়ে শুরু করলেন এবং সেই দিন অর্থাৎ 11ই মার্চ তারিখে তিনি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার মাত্র কয়েক মাসের মাঝে তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। এবং তারপরের থেকে আপনি জানেন যে 52 21শে ফেব্রুয়ারি এবং তারপরে যে আমাদের ইতিহাসের ধারাবাহিকতা, সেই অনুযায়ী আমরা যদি এগিয়ে যাই দেখব যে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জন, এর পেছনে এই ভাষা আন্দোলন একটা বড় ধরনের ভূমিকা পালন করেছে। রাষ্ট্রভাষা বাংলার দাবি, তারপর রাষ্ট্র দাবি, বাঙালি জাতির পৃথক ভূখণ্ড দরকার আছে, স্বাধীন ভূখণ্ড দরকার আছে। আর আপনি যেটা বললেন যে আমাদের 21শে ফেব্রুয়ারি, আজকে সারা পৃথিবীর 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। আমাদের এই ভাষা দিবসটি আজকে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীতে যত ভাষাভাষী মানুষ আছে সবার জন্য একটি দিন এখন নির্ধারিত আছে 21শে ফেব্রুয়ারি। যেই 21শে ফেব্রুয়ারি তারিখে সারা পৃথিবী জাতিসংঘ এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে এই দিবসটি উদযাপন করে, এবং প্রত্যেক ভাষাভাষী গোষ্ঠী, ভাষাভাষী মানুষ তাদের মাতৃভাষার সম্মান মর্যাদা রক্ষার জন্য কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে সেদিন আলোচনা করে, পর্যালোচনা করে, সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা আমাদের ভাষার উন্নয়নের জন্য কি করতে পারি। কারণ এই যে পৃথিবীর 750 কোটির উপরে মানুষ জনগোষ্ঠীদের হাজার হাজার মাতৃভাষা আছে, এই সকল মাতৃভাষার সম্মান আমরা রক্ষা করতে চাই, এবং সেইটা শিখিয়েছে এই বাংলাদেশের মানুষ। সেটা একটা জিনিস হচ্ছে, আমরা বাংলা ভাষাটাকে যদি খুব পর্যালোচনা করতে চাই, আমরা দেখি যে এই বাংলা ভাষার ভিতরে কিন্তু অনেক সাবজেক্ট রয়ে গেছে, যে সাবজেক্টগুলো আসলে আমরা নিজেরাও হয়তো অনেক সময় বলতে পারবো না যে একেবারে বাংলা যারা পড়াশোনা করেন বা যারা এটা শিক্ষক তারাই হয়তো বলতে পারবেন, কারণ এর ভিতরে সংস্কৃতি জড়িত, অনেক কিছু জড়িত। এটা ইংরেজি ভাষার থেকে কোনো অংশেই কিন্তু কম নয় এই বাংলা ভাষার জন্য। আর পৃথিবীতে আমার কাছে মনে হয় বাংলাদেশই প্রথম যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি বা জীবন দিয়েছি। এই জায়গাটা, এই যে চেতনাটা, এবং আজকে দেখেন এই যে আন্তর্জাতিক মহলে বাংলা ভাষাকে পরিচিতি করা, এটি কিন্তু বর্তমান সরকারের একটি সাফল্য। আপনি কিভাবে মনে করেন? না, নিশ্চয়ই। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে সাধারণ অধিবেশনে যতবারই তিনি যোগদান করেন, তিনি বাংলা ভাষায় ভাষণটি দেন এবং সেটি সাইমালটেনিয়াস ট্রান্সলেশন করা হয় সেখানে। কিন্তু এই যে বাংলা ভাষায় তিনি বক্তব্য রাখেন, এটি সারা পৃথিবীতে আমাদের ভাষার যে গুরুত্ব, আমাদের ভাষার যে মর্যাদা, সেটি বহুগুণে বাড়িয়ে দেয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু 1974 সালের 25শে সেপ্টেম্বর, যেদিন জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছেন, তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। এবং তাই ধারাবাহিকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও
জাতীয় আমাদের এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেন, এবং এভাবে আমরা একটা গর্ব অনুভব করি, অহংকার অনুভব করি যে আমাদের ভাষা এখন বিশ্ব সংস্থায় উচ্চারিত হচ্ছে। মানে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে ভাষণ দেন এবং তিনি যখন তার ভাষায় ভাষণ দেন, তিনি কিন্তু গর্ববোধ করেই কিন্তু। না না, নিশ্চয়ই। এবং আপনি দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি, ওনারা যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাষণ দেন, ওনারা বাংলায় ভাষণ দিচ্ছেন। কেন? বাংলাদেশের একজন নেতা, বাংলাদেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, স্বাভাবিকভাবেই তারা বাংলায় বক্তব্য রাখবেন এবং সেটি তখন অনুবাদ করে অন্যদিকে শোনানো হবে। এবং আমি আপনাকে বলতে পারি যে যখন জার্মান প্রেসিডেন্ট, জাপানিজ প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওনারা যখন বিদেশে আসেন ঠিক একইভাবে তারা তাদের ভাষায় বক্তব্য রাখেন। একবার জার্মান প্রেসিডেন্ট আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েক বছর আগে। তার অ্যাডভান্স টিম যখন এসেছে বাংলাদেশে, তখন আমার সঙ্গে মিটিং করছে যে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে জার্মান প্রেসিডেন্ট ভাষণ দেবেন। এবং অ্যাডভান্স টিম এসেই বারবার আমাকে শুধু এটাই তারা বলছে যে দেখো, আমাদের প্রেসিডেন্ট কিন্তু একটাও নন জার্মান শব্দ ব্যবহার করবেন না, তিনি তার ভাষণ পুরোপুরি জার্মান ভাষায় দেবেন এবং তুমি তোমার দুভাষী, তোমার ইন্টারপ্রেটার তাদেরকে রাখবে, তারা ওনার ভাষণকে অনুবাদ করবে। তো এই যে ভাষার প্রতি যে মর্যাদা দেয়া, এটা এই বাংলাদেশের মানুষই কিন্তু সারা পৃথিবীকে শিখিয়েছে জীবন দিয়ে। আজকে আমরা গর্ব করতে পারি এবং একই সাথে আমরা আশা করব যে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যারা হয়তো 52 দেখেনি, তারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা পরবর্তী প্রজন্মের ছেলেমেয়ে, এদের মাঝে এই বাংলা ভাষার অনুভূতি, যে বাংলার জন্য যে মানুষ জীবন দিয়েছে, এত বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে আজকে এই দেশে আমরা এই সুযোগ পেয়েছি যে আমরা যে কোনো জায়গায় বাংলায় কথা বলতে পারি। এটা তো একটা বড় সুযোগ। আমি যদি একটু আপনার সাথে একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আপনি নিজেও একটি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় বহুদিন ধরে আপনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন, এর আগেও আপনি বিভিন্ন দায়িত্বে ছিলেন। আমরা একটি জিনিস খেয়াল করি, দেখেন এখন কিন্তু পশ্চিমা দেশগুলা কিন্তু বা ওয়েস্টার্ন দেশগুলা কিন্তু এখন আমাদের বাংলাদেশে ঢুকে গেছে, তাদের রীতি, তাদের কালচার, তাদের এডুকেশন আমাদের ভিতরে ঢুকে গেছে। এখন কিন্তু ছেলেমেয়েরা কিছুটা ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ মিডিয়াম কলেজ এইগুলোর প্রতি ধাবিত হচ্ছে, তারা কিন্তু সঠিকভাবে বাংলা ভাষাটি চর্চা করছে না। এই বিষয়টি আপনি যদি আমাদেরকে একটু বলেন, এ থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? জি জি, এই কথাটাই বলছিলাম যে আজকের ছেলেমেয়েরা এরা কিন্তু ওই যে আমাদের প্রজন্ম যেমন বাংলা ভাষার উপরে যে একটা আমাদের অনুভূতি ছিল, কারণ আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদের বাংলা শেখার উপরে বাধা ছিল, বাংলা বলার উপরে বাধা ছিল, অতএব আমাদের ভেতরে কিন্তু এক ধরনের উপলব্ধি আছে। আমরা আজকে বাংলায় কথা বলতে পারলে সবচেয়ে বেশি আনন্দিত হই, এবং আমরা যখনই দেখি যে বাংলার একটা প্রাধান্য, বাংলার একটা সুপ্রিমেসি, তখন আমাদের মনে একটা আনন্দের একটা প্রবাহ থাকে, আনন্দে আমরা উদ্বেলিত হই। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যারা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারা তো জন্ম থেকেই দেখছে যে এটা বাংলা ভাষার দেশ, অতএব এখানে বাধা নাই, সবাই আমরা বাংলা ভাষায় কথা বলছি, বাংলায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। কিন্তু এই যে বিশ্বপল্লীর একটা সংস্কৃতির মধ্যে আমরা এখন আছি, সারা পৃথিবী এখন এক জায়গায় চলে এসেছে। আপনি বাংলাদেশে বসে সারা পৃথিবী টেলিভিশন প্রোগ্রাম দেখছেন, বাংলাদেশে বসে ইন্টারনেটে যখন বিচরণ করেন সারা পৃথিবীতে আপনি বিচরণ করছেন, সেখানে বহু ভাষা আছে, ইংরেজির প্রাধান্য আছে ইন্টারনেটে, অতএব সেখানে ইংরেজি শিখবে ছেলেমেয়েরা, এটাও হয়তো স্বাভাবিক। কিন্তু তার 10টা ভাষা শেখার পরেও তার কাছে সবচেয়ে প্রধান ভাষা কোনটা হবে? বাংলা ভাষা হবে। বাংলায় সে শুদ্ধভাবে বলতে পারে কিনা, বাংলা শুদ্ধভাবে সে লিখতে পারে কিনা, বাংলায় শুদ্ধ উচ্চারণ করতে পারে কিনা, সেটা হবে তার কাছে প্রধান কর্তব্য এবং দায়িত্ব, যে সেটা সে করতে পারছে। তারপরে সে ইংরেজি শিখুক, ফ্রেঞ্চ ভাষা শিখুক, জার্মান ভাষা শিখুক, দুনিয়ার বহু ভাষা আছে যেগুলি সে শিখতে পারে। কিন্তু আমাদের ছেলে মেয়েদের মাঝে এই বাংলা ভাষার গুরুত্বটা আমাদের উপলব্ধি করানো প্রয়োজন আছে। এই জায়গায় হয়তো আমাদের প্রজন্ম আমরা অনেকটা ব্যর্থ হয়েছি। আমরা তাদেরকে ইংরেজি মাধ্যমে দিয়েছি, তারা ইংরেজি ভাষা ভালোভাবে বলতে পারে কিনা সেটার উপরে গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমার নিজের মাতৃভাষা সে সঠিকভাবে বলছে কিনা সেটা কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি একটু আপনার সাথে সংযোজন করি, যে আজকাল দেখি যে ছেলে মেয়ে একটু বড় হলে মা বাবার একটি টেন্ডেন্সি থাকে যে তাদেরকে একটি ইংরেজি মাধ্যম স্কুলে
ভর্তি করবে, তাদেরকে ইংরেজি মাধ্যম দিয়ে গড়ে উঠবে, কিন্তু এরা কিন্তু পরে গিয়ে দেখা যায় যে বাংলা ভাষার সংস্কৃতি, বাংলা ভাষার যা আছে এগুলার মধ্যে তারা ধারের কাছেও তারা যায় না। এইটা কি এই জন্যই কি আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি? এইটাই তো দুঃখ, যে এই একটা হীনমন্যতা বোধ কারো কারোর মাঝে কাজ করে, কিন্তু এই হীনমন্যতা বোধ বাঙালির কাছে কেন আসবে? আজকে 21 ফেব্রুয়ারি যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তখন তো যাদের মাঝে বিন্দুমাত্র হীনমন্যতা বোধ থাকে তাদেরও সেই হীনমন্যতা বোধ কাটিয়ে ওঠা দরকার আছে, যে বাংলা তো আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। আজকে বাংলার জন্য যারা জীবন দিয়েছে, সেই 21 ফেব্রুয়ারি আজকে সারা পৃথিবীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনি চিন্তা করতে পারেন যে বাংলা ভাষার থেকে এখন সারা পৃথিবীর সকল মাতৃভাষা, প্রায় 4000 মাতৃভাষা আছে, 3000-এর উপরে, প্রায় 4000-এর কাছাকাছি। তো সেই সকল মাতৃভাষার পেছনে শক্তি যোগাচ্ছে বাঙালি জাতি, বাংলাদেশ এবং বাংলা ভাষা। হীনমন্যতা বোধের কোনো কারণ নাই। আমার নিজের ভাষা, অর্থাৎ আমার মায়ের ভাষা, আমার মাকে যেমন আমি সম্মান করি, সেইভাবে যদি আমি মায়ের ভাষাকে সম্মান করি, আমি অন্য ভাষাকেও সেইভাবে সম্মান করব। আমি যদি নিজের ভাষাই ভালোভাবে না জানি, শুদ্ধভাবে বলতে বা লিখতে না পারি, আমি অন্য 10টা ভাষা শিখে কি হবে? এইখান থেকে শুরু করতে হবে। ইংরেজি মাধ্যমে আপনি লেখাপড়া করেন, ঠিক আছে করেন, কিন্তু ইংরেজি মাধ্যমে লেখাপড়া করলেও সেখানে সঠিকভাবে বাংলা ভাষাটার চর্চা হচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। বাংলাদেশে যত মাধ্যমের স্কুল থাকুক, সেটা জার্মান ভাষার স্কুল, জার্মান মাধ্যমের স্কুল থাকুক, আর অন্য কোনো ভাষার স্কুল থাকুক, ইংরেজি মাধ্যমের স্কুল, সর্বক্ষেত্রে সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাকে প্রাধান্য দিতে হবে। বাংলার প্রাধান্য ছাড়া কোনো শিক্ষা কারিকুলাম এই দেশে সম্পূর্ণ হতে পারে না। এমনকি আজকে বিদেশিরা বাংলাদেশে আসছেন বাংলা ভাষা শেখার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট আছে, সেখানে আমরা বিদেশিদের জন্য বাংলা ভাষার কোর্স চালু করেছি, এবং প্রতি বৎসর আমাদের এখানে বিদেশিরা আসছেন, কোর্স করছেন, শুদ্ধভাবে বাংলা শিখে তারা যাচ্ছেন। এই কয়েকদিন আগে চীন থেকে 15 জনের সম্ভবত 15 জনের একটি শিক্ষার্থী প্রতিনিধি দল এসেছিল। তারা মাস 4 এখানে থেকেছে, এবং যাওয়ার আগে তারা একটি অনুষ্ঠানে তাদের যে বাংলা ভাষার দক্ষতা তারা অর্জন করেছে সেটা তারা প্রদর্শন করেছে। তারা বাংলায় কবিতা আবৃত্তি করেছে, সঙ্গীত পরিবেশন করেছে, বাংলায় বক্তৃতা দিয়েছে, এবং 4 মাসে তারা যেভাবে যত শুদ্ধভাবে বাংলা শিখেছে, এটি সত্যি আরেকটি আনন্দের বিষয় আমাদের জন্য। আমি যদি অ্যাড করি, একসময় না, এখনো বোধহয় আছে যে বাংলা ভাষার সাথে কিন্তু বাংলা ব্যাকরণ কিন্তু আমাদের একটি ম্যান্ডেটরি সাবজেক্ট ছিল। সেই ব্যাকরণ কিন্তু এখন আমাদের ম্যান্ডেটরি সাবজেক্ট নাই। আরেকটি জিনিস হচ্ছে যে এই ব্যাকরণ বা সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, এটা কিন্তু একটা বড় সাবজেক্ট। এটার প্রতি অনেকভাবে ডিগ্রি নিয়েছে। সেই জায়গাটা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে আসছে না, বা আমরা এটাকে শিখছি না। এটা কি আমরা এই জন্যই কি আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি? না, সে তো বটেই। আপনি বাংলা ভাষা শিখবেন, বাংলা ব্যাকরণ শিখবেন না, বাংলা ব্যাকরণ ছাড়া শুদ্ধ বাংলা আপনি শিখবেন কিভাবে? ইংরেজি ভাষা যখন শেখেন, ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামার তো আমাকে প্রথম শিখতে হবে। তবে এইখানে যদি সেই ধরনের কিছু হয়ে থাকে, সেগুলো আমাদের আজকে নজর দেওয়া দরকার আছে। ওই যে কথা বলছিলাম, যে আজকে বাংলার কথা আমরা অনেকেই বলি, বিশেষ করে ফেব্রুয়ারি মাস আসলে আমরা বাংলা ভাষা নিয়ে বহু কথা বলি, কিন্তু ফেব্রুয়ারি মাস চলে যাওয়ার পরে আমাদের মধ্যে সেই অনুভূতিটা কাজ করে কিনা। আর বাংলাকে শুদ্ধভাবে যদি বলতে না শিখি বা না শেখাই, আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের কি দায়িত্ব আমরা প্রমাণ করতে পারছি? কারণ তাদের তো দোষ নেই, তাদেরকে শেখাতে হবে আমাদের। তবে হ্যাঁ, এটা ঠিক যে আজকের এই ইন্টারনেটের জগতে ছেলেমেয়েরা অনেক বেশি সময় ইন্টারনেটে বিচরণ করে, এবং সেখানে বাংলার অস্তিত্ব খুবই কম। আমি অনেক সময় বলি আমাদের তথ্য প্রযুক্তিবিদ যারা আছে নতুন প্রজন্মের, যে তোমরা অতি দ্রুত বাংলা ভাষাকে ইন্টারনেটের ভাষায় রূপান্তর করো, বাংলা ভাষাকে কম্পিউটারের ভাষায়। যদি আপনার ইন্টারনেটে বাংলা ভাষা এসে যায়, এখনো কিছুটা আছে, এটাকে যদি সম্প্রসারিত করতে পারি, তরুণ প্রজন্ম কিন্তু বাধ্য হয়ে বাংলার দিকে। দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু সুদূর প্রসারী চিন্তা করেন। উনি কিন্তু আজ থেকে বেশ কিছুদিন আগে সরকারি একটি সার্কুলারে বলেছেন যে এখনো পর্যন্ত কোনো যেন ইংরেজিতে কোনো ফাইল ইনিশিয়েট না হয় বা না হয়, বাংলায় যেন করা হয়। এটা কিন্তু একটা অফিসিয়াল স্ট্যান্ডিং অর্ডার রয়েছে এই জায়গাটাতে। এই জায়গাগুলোতে যদি আমরা ধরে রাখতে পারি, এবং আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যদি আমরা এইগুলাকে ঢুকাতে পারি, আমার মনে হয় আমরা আরেকটু বাংলা ভাষার প্রতি আরেকটি জিনিস, সবচেয়ে বড় যে জিনিসটি, সেই জিনিসটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে বাংলা ভাষা যে আমরা ছিনিয়ে নিয়ে আসলাম,
সেটার ইতিহাসটা কিন্তু ঠিক মতন আমাদের নাই, আমাদের তরুণ প্রজন্ম কিন্তু এটা শিখছে না। আপনি এটিকে কিভাবে দেখছেন? না, সেই জন্যই যে আমাদের ইতিহাস নিয়ে আমরা অনেক সময় কথা বলি, কিন্তু সঠিক ইতিহাসটা আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরাও হয়তো দিতে পারিনি। আর একটা দীর্ঘ সময় গেছে এই দেশে যখন সঠিক ইতিহাস বলার মতো সুযোগও ছিল না। এমনকি পাঠ্যপুস্তক থেকে সঠিক ইতিহাসকে দূরে সরিয়ে রাখা হয়েছিল, ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল। তো এই সময়গুলো তো পেরিয়ে গেছি আমরা, যেই কারণে আমাদের তরুণ প্রজন্মের একটা অংশের মাঝে কিছু বিভ্রান্তি আছে, এটা অস্বীকার করা যাবে না। আমি আপনার কাছে আবারও ফিরবো একটি বিরতি পরে। ডক্টর, আমি দর্শক মন্ডলী, আমরা একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবারও এই আলোচনায় ফিরবো। ততক্ষণ আমাদের দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পরে। দর্শক মন্ডলী, এরই মাঝে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর অরূপ রতন চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক। আপনাকে স্বাগত। একজন শব্দ সৈনিক হিসাবে আপনি আমাদের বাংলাদেশের একজন অহংকার, কারণ শব্দ সৈনিক আসলে সবাই হতে পারে না, এটি আপনি আমাদের জন্য একটি অহংকার। আমি যে কথাটি আসলে ডক্টর আকিব সিদ্দিকী সাহেবের সাথে আলাপ করছিলাম, দেখেন এই যে বাংলা ভাষা, এটার জন্য আমরা অনেক যুদ্ধ করেছি। এই বাংলা ভাষার জন্য আমরা অনেকে যুদ্ধ করেছি, অনেকে শাহাদাত বরণ করেছে, এটির জন্য অনেক কিছু হয়েছে। বাংলাদেশের প্রথম এই যারা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, সেই ভাষা, সেই সংস্কৃতি আমরা কি এখন ধরে রাখতে পেরেছি? এটা নিয়েই প্রশ্ন, যে সবাই প্রশ্ন করে যে বাংলা ভাষাকে আমরা কতখানি মর্যাদা দিতে পেরেছি। বাংলা ভাষা আন্দোলনে যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের ভাষাটা মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেল, এবং শুধু তাই না, আন্তর্জাতিক মাতৃভাষা হয়েছে এখন। তো সেই হিসাবে যে বাংলা ভাষার সর্বস্তরে প্রচলন হওয়ার যে একটা আকাঙ্ক্ষা আমাদের কল্পনায় ছিল, বা আমাদের অতীত যারা শহীদ হয়েছেন তাদের কল্পনায় ছিল, সেটা তো সম্পূর্ণভাবে আমরা করতে পারিনি। এদিক দিয়ে আমাদের কিছুটা ব্যর্থতা। কিন্তু বাংলা সাহিত্যের চর্চাটা কিন্তু বেড়েছে, বাংলা ভাষায় সেটি বেড়েছে, সেটি গুটি কয়েক লোক চর্চা করতে পেরেছে। আমার প্রশ্নটা হচ্ছে, দেখেন আমাদের শিক্ষা বই, আমাদের পাঠ্যক্রমে আমরা বাংলা সাহিত্যের চর্চাটা কি করছি? আমাদের পশ্চিমা যে কথাটি আমি ডক্টর আকিব সিদ্দিকী স্যারের সাথে আলাপ করছিলাম, যে আমরা এখন ওয়েস্টার্ন কালচারে ভরে গিয়েছি, ইংরেজি মাধ্যমিক স্কুলগুলোতে আমরা ভরে গিয়েছি। সেই জায়গাটাতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাংলা সাহিত্য কি জিনিস, সংস্কৃতি কি জিনিস, এই জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূর চলে যাচ্ছি। শুধু তাই নয়, বাংলা ভাষা নিয়ে যে আমরা যুদ্ধ করেছি, বাংলা ভাষা নিয়ে যে আমরা গুটি কয়েক মানুষের নাম জানছি। আসলে এই বাংলা ভাষার পিছনে, এই যুদ্ধের পিছনে বা এটার পিছনে যে কি ছিল, সেই ইতিহাসটিতে কিন্তু আমরা এখনো পিছিয়ে পড়ে আছি। তরুণ সমাজ জানছে না। হয়তো বা আপনারা আজকে ভাষা সৈনিক আছেন, আপনাদের মুখ থেকে এখনো আমরা জানতে পারবো, আর কয়দিন পরে হয়তো আপনাদের কাছ থেকে আমরা এটিও শোনার সুযোগ পাবো না। তাহলে এই বঞ্চিত জায়গা থেকে আমরা তরুণ সমাজ কি শিখছি? হ্যাঁ, তরুণ সমাজকে আমরা যতখানি শেখাতে পারছি তার থেকেও বেশি হওয়া উচিত ছিল। অবশ্যই আপনার সঙ্গে আমি একমত। কিন্তু যে সমস্যা হচ্ছে যে আমাদের পরিবারের মধ্যে যে বর্তমানে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর যে প্রবণতাটা, একটা প্রবণতা হচ্ছে যে তাদেরকে উচ্চশিক্ষায় বিদেশে পাঠানো, এই উদ্দেশ্য নিয়ে তারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে। আরেকটা হচ্ছে পারিবারিক ভাবে সংস্কৃতির চর্চাটা কিন্তু কম হচ্ছে। এই জন্যই দেখেন আজকে কিন্তু মাদকাসক্তি, জঙ্গি, সমস্ত কিছু, যত কিছু উৎপাদন হচ্ছে আমাদের বাংলাদেশে এখন, সবকিছুর মূলেই কিন্তু এটা, যেটাতে আপনি প্রশ্নটা করেছেন, যে আমাদের সংস্কৃতি নিয়ে চর্চাটা আমরা কম করছি। আমাদের পারিবারিক যে বন্ধনগুলো ছিল, সেইগুলোর মধ্যে যে সংস্কৃতি চর্চা, বাংলার চর্চাগুলো ছিল, সেগুলোও কিন্তু আস্তে আস্তে ক্রমেই বিলীন হচ্ছে। সুতরাং এই পূর্বের যে অভিজ্ঞতাগুলা, চর্চাগুলা আমাদের সময় আমরা বা আমার সাথে যেভাবে আমার শাসনে বড় হয়েছি, আমাদের স্কুল কলেজে যেভাবে বাংলা ভাষার চর্চা হয়েছে, প্রতিটি 12 পর্বই তো আমরা যেগুলো অনুষ্ঠান আচারগুলো আমরা সব পালন করেছি। এখন 21শে ফেব্রুয়ারি আসলে শুধু আমাদের ছেলেমেয়েরা জানে যে 21শে ফেব্রুয়ারির সামনে মেলা একটা হচ্ছে, আমাদের সেখানে যেতে হবে। কিন্তু সারাটি বছর তাদের যে বাংলা কথা বলতে, এখনো তো অনেক পরিবারের মধ্যে তারা খুবই আগ্রহী ভ্যালেন্টাইন ডে পালন করতে, হ্যাঁ সেটা রাদার দ্যান কি বলে 21শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে
এটা যুগের পরিবর্তনে এটা হচ্ছে এখন বর্তমান মানে বিদেশি যে কালচারটা, আমাদের আকাশ সংস্কৃতি কিন্তু এই জন্য কিছু এই কালচার থেকে আমাদের বেরোনোর উপায় কি? উপায়টা হচ্ছে যে আমরা যত বেশি এই সৃজনশীল কাজের মধ্যে থাকবো, যেমন বাংলা একাডেমি যেটা করছে যে 21শে ফেব্রুয়ারি শুধু পালন করছে না, 1 মাস ব্যাপী একটা অনুষ্ঠান তারা মেলার আয়োজন করছে এবং সারাটা মাসের 28টি দিন আমাদের বাঙালিরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এমনকি শিশুদের নিয়ে মেলাতে যাচ্ছে। এই ধরনের মেলার অনুষ্ঠানগুলা যত আরো বেশি হবে ততই বেশি চর্চাটা বাড়বে। শুধু বছরে 28টি দিন করলে তো কিন্তু হবে আপনি না। আপনার কথার সাথে আমি আসলে একমত, কিন্তু বাংলা একাডেমি করছে তাদের মধ্যে, গ্রামগঞ্জে কিন্তু বাংলা একাডেমি পৌঁছাচ্ছে না। তো তারা কিভাবে এইটিকে শিখছে? আপনি দেখেন এবার 21শে ফেব্রুয়ারি বই মেলাতে আমি দেখলাম যে আগে যেরকম বই বেরোতো তার থেকে অনেক সংখ্যক কম কিন্তু বই বেরোচ্ছে। সংস্কৃতি নিয়ে কোনো বই নেই, বাংলা ভাষার ইতিহাস নিয়ে কোনো বই নেই। তাহলে এই জিনিসগুলো আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, সেখানেও একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের ভাষার সংস্কৃতি, ভাষার ইতিহাস নিয়ে বই কথায়, সেগুলো বই তারা কেন পড়ছে না? শুধু গল্প উপন্যাস কেন পড়ছে? ইতিহাস তো তাদের জানতে হবে। সেগুলোর ব্যাপারেও আমার মনে হয় প্রকাশকরা বা লেখকরা একটু দৃষ্টি দেওয়া উচিত। এখানে কি সরকারের কিছুটা দায়িত্ব রয়েছে বলে? অবশ্যই সরকার তো অবশ্যই, এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজই তো, এটা বাংলা একাডেমি তো তাদেরই। এটি কি সাংস্কৃতিক মন্ত্রণালয় করবে না শিক্ষা মন্ত্রণালয় এটিকে ইম্পোজ করবে? ডক্টর আরফিন সিদ্দিকী, কোন বিষয়টার কথা বলছেন? মানে এই যে শিক্ষা বইতে এই বাংলা ভাষা বা সংস্কৃতি, এটিকে এটা তো ধরেন আন্তঃমন্ত্রণালয়ের একটা যোগাযোগ থাকে, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সার্বিকভাবেই এই কাজগুলো হয়তো করতে পারেন এবং করছেনও, তারা করছেন। কিন্তু আমরা চাই যে এই কাজগুলো আরো জোরালোভাবে হোক। অন্তত বাংলাদেশের প্রতিটি শিশু, প্রাথমিক পর্যায়ের, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, তারা যেন তাদের কারিকুলাম অনুযায়ী লেখাপড়া করতে গিয়ে বুঝতে পারে যে বাংলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এই দেশে যে শিক্ষা ব্যবস্থা থাকবে সেটি ইংরেজি মাধ্যম হতে পারে, বাংলা মাধ্যম, অন্যান্য মাদ্রাসা শিক্ষা, সর্বত্রই বাংলা ভাষার উপরে গুরুত্বটা থাকবে সর্বোচ্চ। আমি ইংরেজি মাধ্যমে পড়ছি, আমি বাংলার সঙ্গে যুক্ত থাকবো না, আমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রমে আছি কিন্তু আমি বাংলা শিখবো না, এইটা একেবারে অচিন্তনীয়। এটা হওয়া উচিত। আমি একটু আমার ব্যক্তিগত আলাপ থেকে যদি বলি, আমি একটি জেলা স্কুলে পড়তাম, তো সেখানে যিনি বাংলা পড়াতেন তিনি পণ্ডিত মশাই, উনি বাংলা পড়াতেন। উনি একটি কথা বলতেন যে ভালো বাংলা না জানলে কিন্তু ভালো ইংরেজি জানা খুব ডিফিকাল্ট। আমি আমি প্রশ্ন নিয়ে আপনার কাছে আবার খুবই খাঁটি কথা বলে। দর্শক আসসালামু আলাইকুম। আমি চিটাং থেকে শহীদ করছিলাম, তার কাছে আমার একটা প্রশ্ন যে মানে দীর্ঘকাল তো মনে করো মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করতেন তারা ক্ষমতায় ছিল না, যার কারণে আমাদের সামাজিক রাজনৈতিক আছে মানে অনেক কিছু বিভিন্নভাবে বিভিন্ন সেই ইচ্ছা অনুযায়ী লেখালেখি হয়েছিল। এখন একটা সময় আসছে যেটা আমাদের যেটা সংশোধন করার একটা সময় আসছে, এখনো পর্যন্ত অনেকে এই এলাকাতে বিভিন্ন যারা জেলাবাড়ি ডিস্ট্রিক্টের লোক আছে যারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানে, বঙ্গবন্ধু দেখেছে, স্বাধীনতাকে দেখেছে, যারা ইতিহাস দেখে জানে, তাদেরকে নিয়ে যদি এলাকার জেলাবাড়ি ডিস্ট্রিক্ট যদি আসল জিনিসটাকে বেরিয়ে নিয়ে আসা হয় তাহলে কি এটা আমাদের জন্য জেলার জন্য করতে হবে না? ধন্যবাদ আপনাকে। বিষয়টি হচ্ছে আমি যে জিনিসটা বুঝি, আমি আচ্ছা ব্রেকের পরে আমি এই বিষয়ে আবার আলোচনায় আসি। দর্শক মণ্ডলী, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমি আপনার কাছে ছিলাম, একজন দর্শক প্রশ্ন করলেন, তারই একটি রেলিভেন্ট জায়গায় আমি একটু যদি বলতে চাই। দেখেন, বঙ্গবন্ধুকে হত্যা হয়েছে বাংলাদেশে 1975 সালে। একদল বিপদগামী সেনা তাকে শুধু তাকে নয়, তার সপরিবারে তাকে হত্যা করা হয়েছে। বেঁচে গিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন। আসলে আমরা যতই বঙ্গবন্ধুর হত্যার বিচার করি না কেন, এই দায় থেকে কিন্তু আমরা কোনোদিন মুক্তি কিন্তু আমরা পাবো না। আজকে দেখেন, আমরা এই 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছে, যতই আমরা বাংলা ভাষাটাকে এস্টাবলিশ করি না কেন, তাদের এই ঋণ থেকে কিন্তু আমরা কখনোই মুক্তি পাবো না। সুতরাং সেই জায়গাটাতে যদি আমি অ্যাড্রেস করতে চাই যে আজকে এই যে যারা আত্মহতি দিয়েছেন এই ভাষার জন্য, যারা মানে ভাষাকে আনার ব্যাপারে কাজ করেছেন, তাদের জন্য আমাদের কি করণীয় উচিত?
না, এটা আপনি ঠিকই বলেছেন। যারা আত্মোৎসর্গ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, ভাষার জন্য জীবন দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে হত্যাকাণ্ড শিকার হয়েছেন, তাদেরকে তো আমরা ফিরে পাবো না। না, এটা তো আমরা সবাই উপলব্ধি করি। কিন্তু ওনারা যে জীবন দিলেন, কি কারণে জীবন দিলেন সেটা তো আমরা জানি। এখন আমাদের উচিত হবে যে কারণে, যে স্বপ্ন দেখে, যে প্রত্যাশা নিয়ে তারা জীবন দিয়েছেন ভাষার জন্য, দেশের জন্য, বঙ্গবন্ধু যে দেশ গঠন করতে চেয়েছিলেন, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠন করার যে প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন, তার মাঝে বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নেওয়া হলো। তো এই কাজগুলো যারা করেছে তারা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের শাস্তি বিশ্বাসঘাতকেরা পেয়েছে। বিশ্বাসঘাতকতার শাস্তি সবসময় আছে, মিথ্যাচারের শাস্তি আছে। কিন্তু আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, সারা দেশের 16 কোটি মানুষই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যারা বাংলাদেশে বসবাস করেন তারাই জানেন যে এই দেশের ভিত কোথায় রচিত হয়েছে এবং এই দেশের জন্য যে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন, কেন তারা জীবন দিয়ে গেছেন। আমরা আজকে যারা বাংলা ভাষা নিয়ে কথা বলি, আমরা জানি যে এই বাংলা ভাষা নিয়ে কথা বলার এই স্বাধীনতা, এই অধিকার, এটি আমরা পেয়েছি আমাদের সেই 21শে ফেব্রুয়ারির শহীদদের কারণে। তবে আমাদের উচিত হবে এখন তাদের স্মৃতিকে ধারণ করা। এই স্মৃতিটি ধারণ করে, এই স্মৃতি যদি আজকে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করি, যেটি আজকে আপনি করছেন, আজকে এই টেলিভিশনের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, আমাদের বহু তরুণ প্রজন্মের ছেলে মেয়ে হয়তো টেলিভিশনের পর্দার সামনে বসে সেগুলো দেখছে। তো এই একটা সেতুবন্ধন আমাদের সবসময় থাকতে হবে, সেতুবন্ধনের একটা সুযোগ থাকতে হবে যে 52 21 ফেব্রুয়ারির সাথে আজকে নতুন প্রজন্ম, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের সাথে আমাদের নতুন প্রজন্ম, জাতির জনক বঙ্গবন্ধুর জীবন দর্শনের সাথে আমাদের নতুন প্রজন্ম। তো এগুলো কিভাবে হবে? এগুলো হবে যদি আমরা সেটিকে সবসময় হৃদয়ে ধারণ করি এবং সেই কথাগুলো বলি, তাদের প্রতি সম্মান জানাই এবং তাদের যে অসাধারণ অবদান জীবন দিয়ে যাওয়া ভাষার জন্য, দেশের জন্য, সেটি সবসময় আমরা স্মরণ করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করি। এই কাজগুলো করতে হবে সারা পৃথিবীতেই। যারা তাদের দেশের জন্য, তাদের ভাষার জন্য, সংস্কৃতির জন্য অবদান রেখে গেছেন, তাদেরকে বারবার স্মরণ করা হয়। আমাদেরও সেটি করতে হবে। এটা আমাদের করা দায়িত্ব এবং কর্তব্য, আমাদের নৈতিক দায়িত্ব এটি, আমাদের সামাজিক দায়িত্ব এটি, এমনকি আমাদের পারিবারিক দায়িত্ব। পরিবারের যারা নতুন প্রজন্মের ছেলেমেয়ে, তাদেরকে বলা, এই দেশ সম্পর্কে বলা, এই ভাষা সম্পর্কে বলা, বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি ডক্টর অরূপম চৌধুরী, আপনার কাছে যদি একটু আসতে চাই, বাংলাদেশে এখনো বহু বিদেশি কর্পোরেট অফিস বা আদালত ঠিক না, অফিস গড়ে উঠেছে। এখানে আমরা দেখছি যে যারা ইংরেজি মাধ্যম থেকে গড়ে উঠেছে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়, বরঞ্চ যারা বাংলা মাধ্যম থেকে গড়ে উঠেছে তাদেরকে এখানে একটু কম প্রায়োরিটি দেওয়া হয়। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করা যায় যে যারা ইংলিশ মাধ্যম থেকে আসে তাদের একটা আলাদা সুযোগ সুবিধার মধ্যে রাখা হয়, কিংবা তাদেরকে একটু প্রিভিলেজড অবস্থা রাখা। কিন্তু সেই জিনিসটা তো আমি মনে করি যে একটা বৈষম্যমূলক আচরণ। কারণ বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা এবং আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি অর্জন করতে পেরেছি। সুতরাং এই ক্ষেত্রে যারা কর্পোরেট কাজ করছেন, যারা পরিচালনা করেন, তাদের মধ্যে যদি সেই মানসিকতা না থাকে তাহলে তো আমি সেটাকে কখনোই পুনরুদ্ধার করতে পারবো না। সুতরাং আমাদের উচিত হবে এদেরকে এই শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, যাতে করে তাদের মধ্যে সেই মাতৃভাষার চর্চাটা, আমাদের সংস্কৃতির চর্চাটা, আমাদের যে ঐতিহ্য, যেটা স্যার বললেন যে আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে, আমাদের জাতির জনকের ইতিহাস থেকে শুরু করে, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে, বাংলা ভাষার আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে, সবকিছু মননে, শিক্ষায়, আচরণে, সবকিছুতে সেটা প্রতিফলিত হওয়া উচিত। কিন্তু সেইগুলা প্রতিফলন হয় না বলেই আমাদের এই ফেব্রুয়ারি মাস আসলেই আমরা এইসব কথা বলি যে আমাদের মধ্যে এখনো কেন সেই চর্চাটা সর্বক্ষেত্রে আপনারা দেখছেন না, সার্বজনীন ভাবে কেন এটা পরিলক্ষিত হচ্ছে না। সেটি আমাদের মধ্যে মাস আসলেই গেলেই কি এটা ভুলে যাই, আমরা ভুলে যাই। ফেব্রুয়ারি মাসটা আসলেই আমরা মনে করি যে এটা ভাষার মাস শুরু হয়ে গেল 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি। এই পুরো মাসটা যদি আমরা উদযাপন করতে পারি তাহলেই বোধহয় মাতৃভাষার প্রতি আমাদের মর্যাদা দেওয়া হলো। কিন্তু মাতৃভাষার প্রতি মর্যাদাটা আমাদের সারাটা বছরই দিতে হবে।
তার এই ভাষা আন্দোলনের মাধ্যমেই যারা শহীদ হয়েছে তাদের জন্যই আজকে বাংলাদেশের স্বাধীনতা, তাদের জন্যই আমাদের ভাষাটা আন্তর্জাতিক মাতৃভাষা। দেখুন ডক্টর আরফাজুল চৌধুরী, আমি যদি একটু এক কথায় বলি, বাংলাদেশে বেশ কয়েকটি দিন, এটা কিন্তু আমাদের সকলের, এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের। 21শে ফেব্রুয়ারি এটি ভাষার দিবস, এটি আমাদের সকলের, এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষ নেই। 26শে মার্চ এটি আমাদের সকলের, 16ই ডিসেম্বর এটি আমাদের সকলের, পহেলা বৈশাখ এটি আমাদের সকলের। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে আরো কিভাবে আমরা সুরক্ষা করতে পারি? অবশ্যই এইগুলো হচ্ছে জাতীয় দিবস আমাদের, এবং এই জাতীয় দিবসগুলোকে আমরা জাতীয়ভাবে ঠিকই পালন করি, কিন্তু কতখানি মননে ধারণ করি, এইটাই প্রশ্ন। যে স্যার বলছেন কিন্তু পারিবারিকভাবে চর্চাটা এখনো অভাব হচ্ছে। আমি ইংলিশ মিডিয়াম কথা আপনি একটু আগে বলছিলেন, দেখেন ইংলিশ মিডিয়ামে কিন্তু তারা এই সংস্কৃতির চর্চাটাকে বাধ্যতামূলক করার জন্য কতখানি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সেটা চর্চা হয় আমি জানি না, হয়তো দু একটা ব্যতিক্রম থাকতে পারে, আমি জানি দু একটাতে তারা পয়লা বৈশাখ বা ওই জাতীয় অনুষ্ঠানগুলো করে, কিন্তু এইটা সংখ্যায় কম, সেটা খুবই সংখ্যায় কম, এবং সেটাকে তারা যাতে নেয় সেটা সরকারিভাবে একটা বাধ্যতামূলকভাবে সার্কুলার দিয়ে এটা করানো উচিত, যাতে করে যারা ইংলিশ মিডিয়ামে শিক্ষিত হচ্ছে তারা তো ডেফিনেটলি শিক্ষিত হচ্ছে। কিন্তু আমি আপনার কাছে আবারও ফিরে একটি বিরতি নিয়ে, শেষ পর্বের বিরতি, দর্শক একটি শেষ পর্বের বিরতি যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমরা ছিলাম ডক্টর আরফাজুল চৌধুরী, আপনার কাছে আপনি বলছিলেন আমরা বাংলা সংস্কৃতি ভাষা, আমরা ভাষার এই যে পিছনে যারা অবদান দিয়েছে ইতিহাস, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আপনার কি মনে হয় যে এই যে তিনটি জিনিস যেখানে জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী বাংলা ভাষায় বক্তৃতা দিচ্ছেন, এইগুলো কি আমাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা উচিত কিনা? অবশ্যই, এটা জাতির জনক বঙ্গবন্ধুই প্রথম জাতিসংঘে বাংলা ভাষায় উনি ভাষণ দিলেন, এটা তো ইতিহাস। এইটা কতজন রাষ্ট্রনায়ক এইভাবে নিজের ভাষায় জাতিসংঘের মতো জায়গায় ভাষণ দিয়েছেন আমার জানা নেই, কিন্তু বঙ্গবন্ধু সেটা সূচনা করেছেন, এবং সেটাও কিন্তু আমাদের ইতিহাসের খাতায় এখনো পাঠ্যপুস্তকের ছেলেমেয়েরা জানে না। এই জিনিসটা একটা উল্লেখযোগ্য একটা বিষয় আপনি উল্লেখ করেছেন, এবং এইভাবেই প্রতিটা ক্ষেত্রে যে আমাদের অবদানগুলো আছে, আমরা ভাষাকে কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের উত্তরসূরিরা কোথায় নিয়ে গেছেন, আমরা কি ধারাবাহিকতা সেটা রক্ষা করতে পারছি, সেটাই একটা প্রশ্ন এখন। সুতরাং প্রজন্মের কাছে এই সত্যগুলাই আমাদের তুলে ধরা উচিত এখন এই ভাষার মাসে অন্তত, যে আমাদের উত্তরসূরিরা কিভাবে বাংলা ভাষায় মর্যাদা দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে বাংলা ভাষায় সেগুলাকে বক্তৃতা বা পরিবেশন করেছেন। সুতরাং এই জিনিসগুলো যত কম আসবে ততই কিন্তু আমরা মানসিকভাবে বাংলা ভাষার চর্চার জন্য প্রস্তুত থাকবো না। কারণ আমাদের এটা ধারণ করতে হবে, তো আমাদের মননে এটা ধারণ করতে হবে যে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভাষা, এবং এই জন্য আমাদের জীবন দিতে হয়েছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনি একজন ভাষা শব্দ সৈনিক, তার যথাযথ মর্যাদা কি আপনি পাচ্ছেন? অতীতে পেয়েছেন বা বর্তমানে পাচ্ছেন কিনা? না, সেটা তো অবশ্যই পাচ্ছি। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সামান্যতম কিছু হলো অবদান, যেটা আমরা স্বাধীনতা বেতার কেন্দ্রের মাধ্যমে সেই সময়। আমি কিন্তু আপনাকে দুটি প্রশ্ন জিজ্ঞেস করেছি, অতীতে পেয়েছেন আর বর্তমানে কতটুকু পাচ্ছেন? না, অতীতে তো সেটা স্বাধীনতার ইতিহাসটাই বিকৃত ছিল, সুতরাং স্বাধীনতার যে ইতিহাসটা সেটা বর্তমান সরকারের সময়ে তো পূর্ণাঙ্গভাবে অন্তত আমরা বলতে পারছি, সাহসিকতার সঙ্গে লিখতে পারছি, সাহসিকতার সঙ্গে প্রজন্মকে জানাতে পারছি, সাহসিকতার সঙ্গে সেটুক তো আমরা পেয়েছি। সুতরাং সেইটাও তো আমাদের অনেক বড় একটা। আমি একদম শেষ পর্যায়ে আমি একটি ছোট্ট একটি উপমা দিয়ে শেষ করছি, যে আমি কয়েকদিন আগে একজন মুক্তিযোদ্ধার সাথে দেখা হলো, তো তিনি আমাকে বললেন যে আমি এখন অনেক ভালো আছি। আমি যে শুনুন কিভাবে, বলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা কার্ড দিয়েছেন, মুক্তিযোদ্ধার কার্ড, সেটিতে তার চিকিৎসা ফ্রি, তার বাসস্থানের কারেন্ট বিল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফ্রি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি উদ্যোগ, যারা মুক্তিযোদ্ধা করেছেন, যারা আপনারা ভাষা শব্দ সৈনিক, তাদেরকে যে এই যে তিনি প্রমোট করেছেন, তাদেরকে যে এই যে তিনি উৎসাহ দিয়েছেন, আপনাদেরকে যে সম্মান দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, এটি কিন্তু
বঙ্গবন্ধুর কন্যার প্রতি একমাত্র অবশ্যই, সম্ভব, অন্য কারোর অবশ্যই, প্রতি সম্ভব অবশ্যই। নয়। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর আরিফিন সিদ্দিকী স্যার আপনার কাছে আসতে চাই। হাইকোর্টের একটি নির্দেশনা ছিল যে ঢাকা শহরে যে বিলবোর্ডগুলো রয়েছে সেগুলো বাংলায় হতে হবে। এখনো পর্যন্ত কিন্তু আমরা ইংরেজি বিলবোর্ডগুলো কিন্তু দেখতে পাই। এ ব্যাপারে আপনার যদি এই ব্যাপারে এটুকুই বলতে পারি খুব সংক্ষেপে, যে দেখেন, যখন বাংলা ভাষার এই স্বাধীনতা অধিকারটা আমাদের ছিল না পাকিস্তান আমলে, তখন যদি আজকে পুরনো কোনো ছবি পাওয়া যায়, দেখা যাবে তখন এলিফ্যান্ট রোডটি ছিল ঢাকা শহরের শ্রেষ্ঠ বিপণী কেন্দ্র। জি। এবং সেখানে যত সাইনবোর্ড ছিল সেগুলো কাব্যিক নাম ছিল, সাগর থেকে ফেরা, এই সেই বহু, বাঁকা তখন বাঁকা। কিন্তু হ্যাঁ বাঁকা বাঁকা বহু কিছু ছিল যেগুলো এখন আমাদের স্মৃতিতে আছে, কারণ আমরা তো ওই প্রজন্মের মানুষ। কিন্তু আজকের প্রজন্ম কেন যেন, এটা আমরা আজ আলোচনাও নিয়ে এসেছি, যে বাংলা থেকে একটা ইংরেজি নাম, ইংরেজিতে সাইনবোর্ডটা লেখা, এইটা যেন একটা ফ্যাশন হয়ে মানে দাঁড়িয়েছে। একটি জিনিস আমি যদি আপনাকে সাথে একটু সংযুক্ত করি, একসময় মানুষ মনোরঞ্জনের জন্য কি করতো, সিনেমা হলে যেত। রাইট। আমরা একসময় দেখতাম সিনেমা হলগুলোর নামগুলোও কিন্তু ছিল এরকম, এখন হয়ে গেছে সিনেপ্লেক্সের যুগ। হ্যাঁ, সিনেপ্লেক্সের যুগ। তো এই কারণে ওই যেটা শুরুতেই বলেছিলাম, যে আজকের প্রজন্মের কাছে বাংলা ভাষার যে অনুভূতিটা, যে আবেগের বিষয়টা, সেইটা হয়তো কিছুটা ম্লান হয়ে গেছে, কমে গেছে। যেই জন্য আজকে উচ্চতর আদালতের নির্দেশ প্রয়োজন হচ্ছে যে সাইনবোর্ডগুলো বাংলা করা। আগে তো নিজের প্রত্যেকে বাঙালি বলতেই তার যে ব্যবসা কেন্দ্র আছে, বিপণী বিতান আছে, সেখানে সুন্দর বাংলা নাম খুঁজে বের করে সেটা তিনি যুক্ত করেছেন। তো সেই অনুভূতিটা আবার ফিরিয়ে আনতে হবে। মানে আমি খালি এইটুক একটা, আপনি মানে 30 সেকেন্ডে যদি বলেন যে আমরা এই যে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত, এটি কি আমাদের করা কতটুকু প্রয়োজন, একদম 30 সেকেন্ডে আমরা না, যদি- পাঠ্য বইতে তো আমাদের সবকিছু অন্তর্ভুক্ত করা দরকার। পাঠ্য বই পড়েই তো ছেলেমেয়েদের মানুষ জানবে কাঠামোটা তারা। গড়ে উঠবে। সে যে বাংলাদেশের একজন সুনাগরিক হবে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তার জন্য তো পাঠ্য বইটা একটা বড় ধরনের অনুষঙ্গ উপাদান। পাঠ্য বইকে যদি আমরা সেইভাবে সময় উপযোগী না করি, যুগোপযোগী না করি, তাহলে হবে কিভাবে? ধন্যবাদ ডক্টর আরিফিন সিদ্দিকী, ধন্যবাদ অরূপ রতন চৌধুরী, আপনাদের দুইজনকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বললাম বাংলা ভাষা নিয়ে। বাংলা আমাদের গর্ব, বাংলা ভাষা আমাদের মা। বাংলা ভাষাকে নিয়ে আমরা অনেক ইতিহাস আছে, বাংলা ভাষাকে নিয়ে যুদ্ধ হয়েছে, বাংলা ভাষাকে নিয়ে অনেক শহীদ তার রক্ত দান করেছেন। এই রক্ত, এই শহীদদের রক্ত আমরা কোনোভাবেই বৃথা দিতে দিব না। আমরা চাই বাংলা ভাষা, সংস্কৃতি, আমাদের তরুণ প্রজন্ম যেন সঠিক ইতিহাসটি জানে। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।